তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমরা অলরেডি জেনে গেছো যে ভাত গল্পটি এবছরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আর সেই দিকটা নজরে রেখেই তোমাদের জন্য এই ভাত গল্পটিকে একদম লাইন ধরে বোঝানোর একটা আয়োজন চলছিল। অলরেডি আমি এই ভাত গল্প থেকে একটা ক্লাস তোমাদের জন্য আমি নিয়েছি। তোমরা যারা সেই ভিডিও মিস করে গেছো অবশ্যই তোমরা সেই প্রথম ভিডিওটি অর্থাৎ এই ভাত গল্পের অনলাইন ক্লাস প্রথম পর্ব সেটি দেখে নাও। আজকে আমি আগের ভিডিও অর্থাৎ প্রথম ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে পড়ানোর চেষ্টা করব। সুতরাং তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি অনেক উপকার তোমরা পাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, এই ভাত গল্প থেকে ভারতবর্ষ গল্প থেকে তোমাদের ক্লাস 12-এর এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে সাজেশন আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা সেগুলি মিস করে গেছো অবশ্যই সেই প্রশ্নগুলিকে একবার দেখে নাও। এবং ভাষা বিজ্ঞান এই অংশ থেকে একদম সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা হয়েছে আমাদের চ্যানেলে, একদম সাজেশন দেওয়া হয়েছে এবং তার নোটসও দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা অবশ্যই সেগুলি দেখে নাও, মিস করো না। আজকে চলে আসি আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম। দেখো, আগের দিন আমরা শেষ করেছিলাম এই অংশে, অর্থাৎ এই বড় বাড়ির, এই ভাত গল্পে যে বড় বাড়ির কথা বলা হচ্ছে সেই বড় বাড়ির বর্ণনা এবং সেখানে কিভাবে এই উৎসব চরিত্রটা এলো সেইটুকু আমরা বর্ণনা করেছিলাম। এইখানে শেষ করেছিলাম যে চোখ ঠিকরে বেরিয়ে আসে তার, অর্থাৎ উৎসব, অভুক্ত উৎসব যখনই দেখলো যে এরকম 5-6 রকম চালের ভাত রান্না হবে এবং সেই চালগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, রাশি রাশি চাল, তখন উৎসবে দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসছে। সে অনেক দিন ভাত খায়নি, তার একটা এখানে খিদের দিকটা প্রকাশ পাচ্ছে। এখানেই আমরা শেষ করেছিলাম। আজকে তার পরের অংশ থেকে শুরু করব। দেখো, সে তখন বলছে যখনই এরকমটা সে দেখলো, তাকে তো বাসিনী এনেছিল, বাসিনী এই বড় বাড়ির কাজের মেয়ে, বাসিনী এই উৎসবকে এনেছে। এরপর এই উৎসব বাসিনীকে প্রশ্ন করছে যে হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল, অর্থাৎ এত রকম চালের ভাত হবে? বাসিনী বলছে বাবুরা খায়, অর্থাৎ বাবুরা খায় যে, তাই তো এত রকম চালের ভাত হবে। এরপর আবার উৎসব প্রশ্ন করছে ওই 5 ভাগে ভাত হয়, অর্থাৎ ওই 5 রকম চালেরই ভাত হয়? এখানে এই বাসিনী বলছে হবে না, বাদায় এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুকে নুককে, আমি বেচতেছি সে চাল। বলছে এদের এত জমি আছে বাদা অঞ্চলে। বাদা দক্ষিণবঙ্গের একটা অঞ্চল যেখানে খুব ভালো ধান হয়। বলছে সেই অঞ্চল থেকে সেই অঞ্চলে যে জমি আছে সেখান থেকে প্রচুর এদের ধান উৎপাদন হয়েছে এবং প্রচুর চাল এসেছে, চালের পাহাড় যেন। বলছে সেখান থেকে বড় পিসিমাও কিছু কিছু চাল বেচে দেয় এবং আমি তাতে সাহায্য করি। বাসিনী বলছে আমিও লুকিয়ে লুকিয়ে কিছু বেচি। বলছে এত রকম চালের ভাত হওয়াটা আশ্চর্য কিছু নয়। উৎসবকে এটা সে বলল। এবার উৎসব বলছে বাদায় এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, 1 মুষ্টি চাল দে। এখানে এবার বাসিনীকে একটা সুন্দর কথা বলছে। উৎসব অনেক দিন ভাত খায়নি, সে অভুক্ত, তাই বলছে যে বাদা এত চাল হয়, তা দে দেখিনি বাসিনী, 1 মুঠো চাল দে, গালে দে জল খাই। বলছে আমি এই চালগুলোকে চিবুয়ে মুখে পুড়ে দিই এবং একটু জল খেয়ে নিই। বড্ড ঝেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে। বলছে বড্ড ঝেমন, যেমন মানে কেমন, বড্ড কেমন কেমন, বলছে পেটে আঁচড় কাটছে। আঁচড় মানে খিদের যে আঁচড়, অর্থাৎ খিদেতে আমার পেটটা যেমন কেমন করছে, আমি একটু চালগুলো শুকনো চাল খেয়েই এবং জল খেয়ে পেটটাকে ভরাই। সেই কদিন ঘরে আদা ভাত খাই না। আদা মানে রাঁধা, রান্না করা। বলছে সেই কত দিন হয়ে গেল আমি ঘরের রাঁধা কোনো ভাত খাইনি। দে বাসিনী, বাগ্যতা করি তোর। বাগ্যতা মানে অনুনয়, অনুরোধ করি, মিনতি করি। অর্থাৎ এখানে উৎসব বলছে বাসিনী তোর কাছে আমি অনুরোধ করছি, মিনতি করছি, তোর হাতে পায়ে ধরছি, তুই একটু চাল আমাকে দে। সেই চালটা আমি 1 মুঠো খাই এবং আর একটু জল খাই, আমি অনেক দিন ভাতের স্বাদ পাইনি। এরপর বাসিনী বলছে আরে আরে করো কি উৎসব দাদা, গাঁ সম্পর্কে দাদা তো হও,
কেন বা এমন করতেছো? অর্থাৎ উৎসব যখন এরকম মিনতি করছে, বাসিনী বলছে তুমি তো আমার দাদা হও গাঁ সম্পর্কের, তাই তো তোমাকে এখানে কাজে এনেছি, তুমি এ কী করছো? এত মিনতির প্রয়োজন নেই। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। বলছে পিসিমা যদি দেখতে পায় যে ভাত রান্নার আগেই তোমাকে এক মুঠো চাল দিয়েছি, তাহলে সর্বনাশ হবে। আমি ঠিক তাক বাগে দিয়ে যাব। বলছে আমি ঠিক তাক বাগ বুঝে, অর্থাৎ ঘরের যখন কেউ থাকবে না হেসেলে, তখনই আমি তোমাকে ঠিক দিয়ে যাব, তোমার চিন্তা নেই। তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, এদেরকে বলিহারি বা যাই। এরপর এখানে বাসিনী একটা খুব সুন্দর কথা বলছে, বলছে তুমি তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, অর্থাৎ যত তাড়াতাড়ি তুমি কাঠ কাটা শেষ করবে। কাঠ কাটা মানে এবাড়ির যে, অর্থাৎ বড় পিসিমার দাদা বা ভাই, এরকম স্পষ্ট করে কিছু বলা নেই গল্পের মধ্যে, বড় পিসিমার ভাই হোক কিংবা দাদা, সে রোগ শয্যায় পড়েছে, ক্যান্সার, লিভার ক্যান্সার, তার জন্য যজ্ঞী হবে। সেই যজ্ঞে অনেক কাঠ লাগবে, 5-6 রকমের কাঠ লাগবে, হাফ মন করে, 20 কেজি করে। সেই সমস্ত কাঠ একে দিয়ে কাটাচ্ছে, এই উৎসবকে দিয়ে। তাই বলছি তুমি যত তাড়াতাড়ি কাঠ কাটতে পারবে, যত তাড়াতাড়ি শেষ করবে, তত তাড়াতাড়ি তুমি খেতে পাবে। এরপর বাসিনী বলছে এদেরকে বলে হারি যাই। ঝাই মানে যাই। বলছে এদেরকে বলে হারি যাই। কাদেরকে? এই বড় বাড়ির লোকেদেরকে। একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। বলছে একটা লোক কতদিন খেতে পায়নি সে তারা শুনেছে, শোনার পরেও তারা তাকে আগে খেতে দেয়নি, তাকে দিয়ে আগে কাজ করিয়ে নেবে, তারপর তাকে খেতে দেওয়া হবে। এখানে বাসিনী বলছে এই কথাটা, যে এদের কোনো মানবিকতা বলে বস্তু নেই। বড় বাড়ির লোকেদের, তারা মানুষের কাজটাকেই শুধু দেখে। এরপর বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। এরপরে আমরা এই লোকটির নাম জানতে পারলাম, যে লোকটিকে দেখে বাড়ির বড় বউ অবাক হয়েছিল, যে লোকটিকে বাড়ির বড় বউয়ের পছন্দ নয়, অর্থাৎ যে লোকটির প্রসঙ্গেই এই গল্প শুরু, সেই লোকটির নাম উৎসব, চলতি কথায় উৎসব। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। চিরকাল অর্থাৎ তার পুরো নাম উৎসব নাইয়া, সে উৎসব নাইয়া এই নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। এরপর গল্পের কথক এই লোকটির বর্ণনা শুরু করছে, বলছে হ্যাঁ সত্যি করেই এই লোকটি গত কয়েকদিন ধরেই খেতে পায়নি, কপালটা মন্দ তার। এখানটা প্রশ্ন হয় কার কপাল মন্দ, কেন মন্দ? কপালটা মন্দ, এখানে কপালে দোষ দেওয়া হচ্ছে। বলছে তার ভাগ্য খুব খারাপ। কেন? যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পারেনি। ও চুন্নির মা, চুন্নি রে তোমরারা কার না কেন, কোথা আইলে গো, এই রকম। বলছে এইসব কথা, ও চুন্নির মা, ও চুন্নির তোরা কোথায়, তোরা কথা বলছিস না কেন, এই সব করে, এই সব কথা বলে যতদিন সেই রান্নার খিচুড়ি চলেছিল সে খেতে পায়নি। এই খিচুড়ির ব্যাপারটা কি, এটা আমরা পরে বুঝবো যখন গল্পটা একটু শুরু হবে। একটা বিপর্যয় নেমে এসেছিল এই উৎসবের জীবনে। তারপর সাধারণ যে ত্রাণ বা লঙ্গরখানায় খাবার দেওয়া হয়েছিল খিচুড়ি, সেই খিচুড়িও এই উৎসব খেতে পায়নি। সে তখন তার মেয়ে আর বউকে খুঁজতে ব্যস্ত ছিল। এরপর বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়ে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। হরে মানে চলে গিয়েছিল। বলে সে যখন এই সমস্ত বলে তার মেয়ে আর বউকে খুঁজছিল, অর্থাৎ এরপর এই উৎসবের জীবনে কি ঘটেছিল, আমরা সেই পাস্ট অর্থাৎ অতীতে ফিরে যাচ্ছে গল্পটা। আমরাও ফিরে যাচ্ছি গল্পের সাথে সাথে উৎসবের জীবনের অতীতে। লেখক খুব সুন্দরভাবে এই জায়গাটাকে নিয়ে আসছেন। বলছে বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ মেয়েকে, তখন তার বুদ্ধি হারিয়ে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি। এরপরেই শুরু হচ্ছে আসল ঘটনা, যে উৎসবের জীবন কিভাবে বদলে গেল, উৎসব 7 দিন খেতে পেল না কেন। বলছে হঠাৎ করেই শুরু হলো একদিন তুমুল ঝড় বৃষ্টি। এখানটা প্রশ্ন পড়ে যে তুমুল ঝড় বৃষ্টি, আমি প্রশ্নেতেও দিয়েছি যখন সাজেশন দিয়েছি যে একদিন তুমুল ঝড় বৃষ্টির বর্ণনা দাও। ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। উৎসবের বউ ছেলে মেয়েকে সাথে করে
ভয়ে কাঁপছিল। উৎসব বলে চলছিল ভগবান ভগবান ভগবান, অর্থাৎ ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমান বোধ করি। কিন্তু এরকম দুর্যোগে ভগবানও কারোর পাশে থাকে না, গরিব মানুষের পাশে থাকে না। তাই ভগবান উৎসবের সাড়া সে নেয়নি বা উৎসবকে কোনো প্রতিউত্তর দিতে পারেনি, কারণ ভগবানও এই দুর্যোগে পালিয়ে যায়। বেশ, এখানটা প্রশ্ন হয় যে এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি, কোন দুর্যোগের কথা বলা হয়েছে এরকম। এরপর বলছে এখানটা দেখো যে ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। অর্থাৎ কি হলো বোঝা যাচ্ছে যে বর্ষাকালে মাতলা নদী, অর্থাৎ এই যে সুন্দরবন অঞ্চলের কাছাকাছি একটি নদী হলো মাতলা নদী। অর্থাৎ বোঝা যাচ্ছে এই উৎসব নাইয়ার বাড়ি সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে, মাতলা নদীর নিকটবর্তী অঞ্চলে। বর্ষাকালে এই মাতলা নদীর জল ফুলে ফেঁপে ওঠে এবং এই যারা মাতলা নদীর আশেপাশে থাকে উৎসবের মতো, তারা সকলেই ভগবানকে ডাকতে থাকে যে মাতলার জল যেন বাড়িতে না ঢুকে যায়, সর্বনাশটা যেন না হয়। কিন্তু সেটাই হলো, ভগবান তাদের কথা শুনল না। মাতলার জল ক্রমে তাদের ঘরে, অর্থাৎ উৎসবের মতো যারা এই নদীর পাড়ে অবস্থান করে বা নদীর পাড়ে জীবনযাপন করত, তাদের ঘরে ঢুকে গেল। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেল। উৎসবের সংসার মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল মাতলা নদীর জল। সকাল হতেই বোঝা গিয়েছিল, অর্থাৎ রাতে এই ঘটনাটা ঘটল, এই দুর্যোগ রাতে উৎসবের সংসার তছনছ হয়ে গেল মাতলা নদীর জলে। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। সকাল হতেই, যখন সকাল হলো, তখন বোঝা গেল যে ঘটনাটা কি ঘটেছে, কে কোথায় আছে, অর্থাৎ জলের তোড়ে কে কোথায় ভেসে গেছে, কার বাড়িগুলো ভেসে গেছে। রাত্রেবেলায় অনেকেই খোঁজার চেষ্টা করেছে, কিন্তু যে যার মতো জীবনযাপন, অর্থাৎ জীবনকে বাঁচিয়েছে, যে যার মতো রাত্রে কোনো ক্রমে জীবন বাঁচিয়েছে। রাত্রে কেউ খোঁজার চেষ্টা করতে পারেনি, কারণ তখন এখনকার মতো ইলেকট্রিসিটি, মানুষের কাছে টর্চ এগুলো ছিল না। এরা তো গরিব মানুষ। নদীর পাড়ে সাধারণত কারা বসবাস করে? খুব গরিব মানুষরা, যাদের কিছুই নেই, এই উৎসবের মতো মানুষরা। বলছে এই উৎসবের মানুষরা সকাল হতে বুঝতে পেরেছিল যে এই মাতলা নদীর জল কতখানি সর্বনাশ করে গেল। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। তারপর অনেক দিন উৎসব খুঁজেছিল যে ঘরটাকে নিয়ে গেছে, সেই ঘরের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায়, অর্থাৎ তার বউ, মেয়ে, ছেলে, তারা কোথা গেল, জলের তোড়ে কোথায় চলে গেল। উৎসব পাগলের মতো খুঁজেছিল এবং পাগল হয়ে গিয়েছিল। কে কোথায়, পাগল নাকি উৎসব? যে উৎসবকে গ্রামের অন্যেরা দেখে পাগল ভাবছিল যে কে কোথায় ভেসে গেছে, উৎসব কি পাগল হয়ে গেছে, তাদেরকে খুঁজছে। অর্থাৎ তাদেরকে খোঁজা নিরর্থক। সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস বলে গ্রামের কোনো গণ্যমান্য মানুষ, তার কথা উৎসব শোনে না। সাধন বলে তোরেও তো টেনে নিচ্ছিল, বলছে তোকেও তো টেনে নিয়ে যাচ্ছিল রে উৎসব। গেছে ধেয়ে রয়ে গেলি, গাছে ধেয়ে রয়ে গেলি। অর্থাৎ এক উৎসবের বাড়ি যখন এই মাতলা নদীর জলে ভাসছে, তখন উৎসব কোনো ক্রমে একটা গাছকে ধরে তার জীবন বাঁচায় এবং তার সংসার, ছেলে মেয়ে সব কিছু জলের তোড়ে ভেসে যায়। এরপর উৎসব বলে রাক আর ও চুন্নির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। অর্থাৎ উৎসব কেন এই ঘরটার অস্তিত্ব খুঁজছিল? কারণ তার ছেলে আর মেয়ের অস্তিত্ব খুঁজছিল, এটা প্রথম। দ্বিতীয়, বলছে তার একটা টিনের মুখ বন্ধ কৌটো ছিল, এই কৌটোটাকে সে খুঁজছিল। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। তার মধ্যে কি ছিল? নিভুই মানে জমিহীন উৎসবের জমি চেয়ে দরখাস্ত করা নকল। অর্থাৎ হয়তো সেই দরখাস্ত মঞ্জুর করা হয়েছিল, উৎসব জমি পেত, এরকম কিছু একটা লেখা ছিল সেই দলিলের মধ্যে।
কিন্তু সেই দলিলটাও জলের তলে ভেসে গেছে। তাই উৎসবের এখন আর কোনো অস্তিত্ব নেই। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, সেই দলিলটার মধ্যে লেখা ছিল কি, উৎসব নাইয়া পিং, পিং মানে পিতা, পিতা হরিচরণ নাইয়া। সেই কৌটোটা বা কোথায়? উৎসব সেই কৌটোটাকে খুঁজছিল, তার ছেলে মেয়ে বউ বাচ্চাকে খুঁজছিল, কিন্তু কেউ নেই। এখন উৎসব সব দিক থেকে অসহায়, সব কিছু হারিয়েছে তার। মাতলা নদীর জল আগের রাতের যে সর্বনাশ দেখিয়ে দিয়ে গেছে, সেই সর্বনাশ উৎসব সারা জীবন ভুলতে পারবে না। আর যা নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে উৎসব পাগল হয়েছিল। বলছে যা নেই, যা তো অর্থাৎ এই ঘর মেয়ে ছেলে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, কোনো দিন পাওয়া যাবে না। উৎসব তাদেরকেই খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছিল। তাই রান্না খিচুড়ি আর খাওয়া হয়নি। এইখানটা আমরা পেলাম যে খিচুড়ি সে খায়নি, সে অনেক দিন খেতে পায়নি। অর্থাৎ এই যে বন্যার জলে এত সর্বনাশ, তারপর সমগ্র গ্রাম মিলে হয়তো একটা খাবার দাবারের আয়োজন করা হয়েছিল যে যারা অভুক্ত, কিন্তু উৎসব তখন তার বউ মেয়ে বাচ্চা এবং কৌটোটাকে খুঁজতে ব্যস্ত ছিল, তাই সেই খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, সম্বিত মানে জ্ঞান ফিরল যে এদেরকে খুঁজে কোনো লাভ নেই, সম্বিত যখন ফিরল তার, তখন আর খিচুড়ি নেই, তখন সব খিচুড়ি শেষ হয়ে গেছে, সুতরাং উৎসবের আর খাওয়া হলো না। ড্রাইডোল, ড্রাইডোল এই কথাটার অর্থ আমাদের জানতে হবে, শুকনো কিছু খাবার, একে বলা হয় ড্রাইডোল। শুকনো কিছু খাবার বলে খিচুড়ি নেই, ড্রাইডোল শুকনো কিছু খাবার উৎসব পেল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল, অর্থাৎ শুকনো কিছু খাবার বলতে চাল, সে চাল খেয়ে সে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়, এইভাবে উৎসব কিছুদিন কাটিয়েছিল গ্রামে। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধ মানে শ্রাদ্ধ, তাদের শ্রাদ্ধ করতে হবে যারা মরেছে, যারা জলের তলে ভেসে গেছে, অপঘাতে যারা মরে গেছে। গ্রামের লোক মিলে তাদের শ্রাদ্ধ করার আয়োজন চলে। এ কাজ করার জন্য তারা মহানাম ও শতপথীকে খবর দেয়। তারা একজন তান্ত্রিক মহানাম শতপথিক একে খবর দেয়, কিন্তু মহানামের আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। কিন্তু মহানাম এই শতপথিক এই তান্ত্রিকের আরও অনেক কাজ, অর্থাৎ মাতলা নদীর পাশাপাশি অবস্থিত আরও অনেক গ্রামে এরকম সর্বনাশ হয়েছে, সেখানেও এইরকম যারা অপঘাতে মারা গেল তাদের শ্রাদ্ধ শান্তি চুকিয়ে তারপর সে এই গ্রামে আসবে। কিন্তু মহানাম এখানটা পড়লাম, গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। সকলের অভাব, সকলের ঘরবাড়ি অনেকেরই চলে গেছে, তাই সবাই যা পাচ্ছে মাছ গুগলি কাঁকড়া ধরছে এবং জীবিকা নির্বাহ করছে। উৎসবকে সাধন বলে। তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? বলছে সরকার তো ঘর করতে খরচা দেবে, তাহলে উৎসব কেন কলকাতা যেতে চাইছে সেটা গ্রামের সাধন, অর্থাৎ উৎসবের কোনো এক সহৃদয় লোক, উৎসবের প্রতি সহৃদয়, সে জানতে চাইছে। অর্থাৎ উৎসব এখান থেকেই ঠিক করে নিয়েছে যে এই গ্রামে তার আর কিছু নেই, সে কলকাতা চলে যাবে, বাসিনীর কাছে চলে যাবে, সেখানে গিয়ে কিছু একটা কাজ করবে। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে সে একটা কথা বটে। উৎসব হঠাৎ একটা বুদ্ধিমানের ভাব করে যে হ্যাঁ সত্যিই তো, সে কলকাতা যাবে কেন, এটাও বটে। ঝড় জলে আর কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। বলছে ঝড় জলে আর কি হলো, ঝড় জলে কি ক্ষতি হলো? উৎসব এই উৎসব নয়, এখানে বাসিনী এই গ্রামের মেয়ে। বাসিনী আর উৎসব একই গ্রামের। এই ঝড় জলে বাসিনীরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মা ভাই এরা কেমন আছে সে দেখতে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ভাজ মানে ভাইয়ের বউ, তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। এখানে বাসিনীর বোন আর ভাজের কথা বলা হয়েছে। ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। কারা? এই বাসিনীর ভাইয়ের বউ আর বোন, এরা কিছুকাল ঠিকের কাজ করবে।
কারণ এই গ্রামে আর কিছুই নেই, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, চাষের ফসল টসল নষ্ট হয়ে গেছে বন্যার জলে। তাই তারা কাজের সন্ধানে কলকাতা যাচ্ছে বাসিনীর কাছে। উৎসব আগেও গিয়েছিল একবার, উৎসব আগেও বাসিনীর কাছে গিয়েছিল, সে সবই জানে কোথায় বাসিনী থাকে। বাসি যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। বলছে এই গল্পটা যে বাসিনী যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে ভাতের অভাব নেই, প্রচুর ভাত, অর্থাৎ খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। এই খবরটা গ্রামে সবাই জানে। তাই যখনই গ্রামে অভাব এলো, বন্যা এলো, সবাই ছুটলো বাসিনীর কাছে কাজের সন্ধানে। সবাই বলতে এখানে উৎসব এবং এই বাসিনীর বোন এবং ভাজ, তাদের কথাই বলা হচ্ছে। তারা ছুটলো, মূলত বাসিনীর কাছেই তারা ছুটলো কলকাতায়। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। উৎসবের হঠাৎ মনে হয় যে আমিও তাহলে এদের সাথে কলকাতা চলে যাই, সেখানে থাকি গা, ভালো মন্দ খাই গা এবং কাজ করি গা। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। কেন যে তার এমন মনে হলো হঠাৎ কলকাতায় যাওয়ার কথা, সে বলতে পারবে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়েছিল। এক রাত্রের মধ্যেই সব কিছু হারিয়ে সে যেন কেমন হয়ে গিয়েছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। বলছে খুব ভাবার চেষ্টা করে, কিন্তু সে কিছুমতেই কি করবে এরপর ভাবতে পারে না। এরপর উৎসব ভাবতে চেষ্টা করে, কি যে হলো তা এখনও দিশে হচ্ছে না তেমন। বলছে কি যে সর্বনাশ হলো তা সে এখনও ভাবতে পারছে না। তার বউ চলে গেছে, তার ছেলে মেয়ে চলে গেছে, অর্থাৎ কি হলো সে এখনও বুঝতে পারছে না। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছা আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। ভাবতে গেলেই তার মনে হয় যে ধানে গোছা আসার আগেই ধানের সর্বনাশ হয়ে গেছে। ভাবতে গেলেই তার প্রথমে এটাই মনে হয় যে ধানের যে সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, অর্থাৎ কার্তিক মাসেই ধানের ওপর একটা মালট গেছে, ধানের ওপর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তার ওপরে আবার এই ক্ষয়ক্ষতি, অর্থাৎ কি যে কি হচ্ছে উৎসব এটা ভাবতে পারে না, যে শুধু এত ক্ষয়ক্ষতি কেন, সে আর সহ্য করতে পারছে না। এখানে উৎসব মাথায় হাত দিয়েছিল, এই অর্থাৎ তার যখন ধানে ক্ষতি হলো কার্তিক মাসে, সেই ক্ষতিতে উৎসব মাথায় হাত দিয়েছিল যে এবার করবে কি। তখন এই সতীশ মিস্ত্রি তাকে আশ্রয় দেয়, কিন্তু সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানে মরক। সতীশ মিস্ত্রিরও ধানে এবছর মরক লেগেছে, উৎসবের সাথেই সেও চাষ করেছিল মরক। উৎসব তো সতীশের কাজ করি কমাস বেঁচে আছে। বলছে এই যে কার্তিক মাস থেকে বর্ষা পর্যন্ত, অর্থাৎ ঘটনাটা ঘটলো উৎসবের জীবনে, সে এই তার মেয়ে বউকে হারালো বর্ষা, কিন্তু এই কমাস কার্তিক মাস থেকে বর্ষা পর্যন্ত উৎসব বেঁচে আছে সতীশের কাছে কাজ করে। কারণ সতীশ বড় লোক, তার কাছে কাজ করেই সে বেঁচে আছে, না হলে তার চলতো না, সে খেতে পেত না, কারণ তার ধান শেষ, কার্তিক মাসেই তার ধান শেষ হয়ে গেছে। এরপর উৎসব তো কাজ করেই বেঁচে আছে। ও উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না, লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তা কাঁদবো না? এতটুকু আমরা খাবো কি? কিন্তু এইবার যে ক্ষতিটা হলো বন্যার জলে, আবার ক্ষতি হলো, অর্থাৎ আগের বছর ধান চলে গেছে কার্তিক মাসে, এবছর আবার ক্ষতি হলো। তাই উৎসব কেঁদে যায় যে কি ক্ষতি হলো, আর তো খেতেই পাবো না, আর নিশ্চয়ই সতীশবাবু খেতে দিতে পারবে না। এইটা তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরেই মনে হয় যে রাতে ঝড় হয়, সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। মানে গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, সেই সর্বনাশটা কার্তিক মাসে যেটা হয়েছিল সেটা সে প্রথম ভাবে। গুছিয়ে যখনই সে ভাবতে বসে সে তখনই এটা ভাবে। তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়, রাতে ঝড় হলো,
সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। যে রাতে তার সর্বনাশ হলো, ঝড় হয়ে সব ভেসে গেল জলের তোড়ে, মাতলার জলে, সেই দিন সে প্রথম পেট ভরে খেয়েছিল। প্রথম মানে অনেক দিন পর সে পেট ভরে খেতে পেয়েছিল, ভাত খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। হিঞ্চে সেদ্ধ, হিঞ্চা শাক, একটা শাক একদম অপ্রচলিত, একদম শাক একটা মাঠে টাঠে পাওয়া যায়, সেই শাক সেদ্ধ আর গুগলি সেদ্ধ আর নুন লঙ্কা পোড়া দিয়ে সে খেয়েছিল অনেক ভাত। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। বলছে দিনটা এমন ছিল, গ্রামের সকল উৎসবরা মানে এই উৎসবের মতো যারা ছিল তারা প্রায় অনেকেই পেট ভরে খেয়েছিল হয়তো। এরপর বলছে দেখো, খেতে খেতে চুন্নির মা বলেছিল, চুন্নির মাকে, চুন্নি হচ্ছে উৎসবের মেয়ে, চুন্নির মা মানে উৎসবের বউ। খেতে খেতে উৎসবের বউ বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো। দেবতার গতিক ভালো নয় মানে আকাশের অবস্থা খারাপ, অর্থাৎ যেদিন সর্বনাশটা হবে, এই বন্যার জলে ভেসে যাবে, সেই দিনের কথা চলছে। অর্থাৎ উৎসব যখনই গুছিয়ে ভাবতে লাগলো যে কিসে কি হয়ে গেল, তখন প্রথম একটা কথা মনে পড়লো, কার্তিক মাসে তার ধান খেতে আগুন লাগে, নষ্ট হয়ে যায়। তারপর এই যে ক্ষতি, সেই ক্ষতিটা, সেই ক্ষতির দিন কি হলো, প্রথমেই তার বউ বলেছিল যে আকাশের গতিক ভালো নয়। নৌকা নে ঝাড়া বেরিয়েছে বুঝিবা, বোট মারা পড়ে। বলছে নৌকা নিয়ে যারা বেরিয়েছে তারা বুঝি আজ মারা পড়ে। এই কথাটাও বেশ মনে পড়ে, অর্থাৎ উৎসবের এই কথাটা মনে আছে, তার বউয়ের কথা, যে তার বউ বলেছিল যে আকাশের গতিক ভালো নয়। তারপরেই মনে পড়ে মাঝ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। তারপরেই মনে পড়ে বন্যার জল যখন এলো, সে মাঝের খুঁটিটা ঘরের হঠাৎ করে ধরে বসে আছে জোর শক্ত করে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। বলছে মা বসুমতী, পৃথিবী যেন চাইছে সেই মাটিটাকে উগড়ে ফেলে দিতে, তার ঘর ভাসিয়ে নিয়ে যেতে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেনো জল ছুটে আসছে। তারপর উৎসব দেখেছিল যে তার ঘর তো ভাসছেই, তার সাথেই ছুটে আসছে মাতলার পাগল জল, সফেনো সাদা জল বিদ্যুৎ বেগে ছুটে আসছে। অর্থাৎ এই দৃশ্যটা উৎসবের এখনও মনে আছে, সেদিন রাতে কি ঘটেছিল, তারপর আর কিছু তার মনে নেই। এরপর দেখো, ব্যাস সব খোলামেলা, খোলামেলা মানে সমস্ত বাড়ির যে আড়ালগুলো ছিল, সেই বাড়ির আড়ালগুলো আস্তে আস্তে ভেসে চলে গেল মাটিতে, অর্থাৎ বন্যার জলে মিশে গেল, সব খোলামেলা হয়ে গেল, একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, কাগজ কৌটাটি কোথায়, বলছে তারপর সব একাকার হয়ে গেল। উৎসব কোথায়, তারা কোথায়, কেউ কোথাও নেই, তার সব পরিচয়, পিতামাতার দেওয়া যে ছোট্ট একটু জমির অংশদারি সে ছিল বা পেয়েছিল এরকম, সেটাও শেষ, সব হারিয়ে গেল উৎসবের। এরপর দেখো বলছে বড় সুন্দর কৌটাখানি গো। বলছে সেই কৌটাটা, যে কৌটাটা উৎসব, যে কৌটার মধ্যে উৎসব সেই কাগজটা রেখেছিল, তার একটু জমি হয়তো পেয়েছিল সে, সেই কাগজটা সে রেখেছিল, সেই কৌটাটা খুব সুন্দর ছিল। চুন্নিদের যদি রেখে যেত ভগবান, এরপর উৎসব ভাবে যে হয়তো যদি চুন্নিরা বেঁচে থাকতো, চুন্নি, চুন্নির মা যদি বেঁচে থাকতো, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, তাহলে হয়তো উৎসব আজ বেঁচে থাকার রসদ পেত। শত হাতির বল, শত হাতির বল মানে বেঁচে থাকার রসদ, জীবন নিয়ে বেঁচে থাকার রসদ, এই গ্রামে থাকার রসদ, অর্থাৎ এই গ্রামে থাকার একটা আকর্ষণ সে খুঁজে পেত যদি তার বউ বেঁচে থাকতো, যদি তার ছেলে বেঁচে থাকতো। কিন্তু যেহেতু তারা নেই, সুতরাং এই গ্রামে তার আর মন টিকছে না। তাহলে সে কৌটা নিয়ে সবাই ভিক্ষে বেরোতো, অর্থাৎ যদি সব কিছুই চলে যেত, সেই কৌটাটা নিয়ে ভিক্ষা করেও তারা খেত, আনন্দে খেত। কিন্তু আজ তা নেই। বলছে সতীশবাবুর নাতি ফুটকায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। সতীশবাবুর নাতি, যে সতীশবাবুর জমিতে উৎসব এতদিন কাজ করত, সেই সতীশবাবুর নাতি ফুটকায়, ফুট মানে বিদেশি কোনো খাবার, উন্নত মানের খাবার, সেই খাবার খায়, সেই কৌটাটা সে সেই খাবারের উৎসব চেয়ে এনেছিল।
অমন কৌটা থাকলে দরবারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায় চমৎকার কৌটো। বলছে অমন কৌটা থাকলে দরকারে একটু আগুনের তাতে এক মুঠো ভাতও ফুটিয়ে নেওয়া যায়। কৌটোটা খুব ভালো, চমৎকার একটা কৌটো। আজকের ভিডিও এতটুকুই আলোচনা আমরা শেষ করলাম। তোমাদের যাদের এই আলোচনা ভালো লাগলো অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের আরও আলোচনার ভিডিও পাওয়ার জন্য।